কালকে কি করবো? আচ্ছা, ওদের তো কোন সাবজেক্ট কি এক্সাম? জানি একদম কুইজ এক্সাম মনে হয় একসাথে সম্ভবত। ও আচ্ছা। আজকে পড়বো হচ্ছে প্লাস্টিক থেকে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমার চিত্র এখনো একটা বাকি আছে, এখন আমি চিত্রটা আঁকে তারপর ছবি দেবো। ওকে। তো প্লাস্টিকের আবিষ্কারক কে? প্লাস্টিকের আবিষ্কারক হচ্ছে শিম্পার। আবিষ্কারক হচ্ছে শিম্পার। তিনি আবিষ্কার করছে এবং নামকরণ করছে, আবিষ্কারক এবং নামকরণ করছে হচ্ছে বিজ্ঞানী শিম্পার। তো এখান থেকে আমরা কি কি পড়বো দেখি। প্রথমত পড়তে হবে যে প্লাস্টিড হচ্ছে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু উদ্ভিদের ক্ষেত্রে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। তো প্লাস্টিডের সংখ্যা কত? উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টা থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে থাকে 10 থেকে 40টা। এখন কোথায় কোথায় প্লাস্টিড থাকে না, কোথায় কোথায় থাকে না এটা একটু জানতে হবে। ছত্রাকে থাকে না, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ভাইয়া, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি সরি। নীলাভ সবুজ শৈবাল এগুলোতে থাকে না, এগুলোতে প্লাস্টিক থাকে না। তো ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল যেগুলো আছে এগুলোতে প্লাস্টিক থাকে না। তো এটা পড়বো আমরা। এখন প্লাস্টিকের প্রকারভেদ জানতে হবে। প্লাস্টিক কয় প্রকার? প্লাস্টিক একটা হচ্ছে বর্ণযুক্ত, একটা হচ্ছে বর্ণহীন। প্লাস্টিকটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বর্ণযুক্ত, একটা বর্ণহীন। ঠিক আছে? বর্ণযুক্ত ও বর্ণহীন। তো বর্ণযুক্ত যেটা, এটা হচ্ছে দুই প্রকার, একটা ক্রোমোপ্লাস্ট, একটা ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আর যেটা বর্ণহীন সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো এদের অবস্থানটা জানতে হবে কোথায় কোনটা থাকে। তো লিউকোপ্লাস্ট কোথায় থাকে? লিউকোপ্লাস্ট থাকে হচ্ছে মূলে। কোথায় থাকে? উদ্ভিদের মূল, ভূনিম্নস্থ কাণ্ড, এইসব জায়গা থাকে মূল এবং ভূনিম্নস্থ কাণ্ড, এইসব জায়গায় থাকে। যার কারণে এখানে আলো কিন্তু পৌঁছায় না। আলো না পৌঁছানোর কারণে এরা কিন্তু কোনো খাদ্য তৈরি করে না, এরা খাদ্য সঞ্চয় করে। এরা খাদ্য সঞ্চয় করে রাখে। এরা খাদ্য তৈরি করবে না। এরা হচ্ছে বর্ণহীন থাকবে, লিউকোপ্লাস্টটা থাকবে বর্ণহীন। বর্ণহীন থাকবে এবং যেহেতু এদের সূর্যের আলো পৌঁছাবে না, তো এইখানে লিউকোপ্লাস্ট থাকবে। যেখানে সূর্যের আলো যাবে না সেখানে হচ্ছে লিউকোপ্লাস্ট থাকবে। তো যখন সূর্যের আলো পড়বে, লিউকোপ্লাস্টে যদি কখনো সূর্যের আলো পড়ে, সেটা ধীরে ধীরে ক্রোমোপ্লাস্ট অথবা ক্লোরোপ্লাস্ট এইসবে পরিণত হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ তখন তারা বর্ণযুক্ত হয়ে যায় যদি আলো পড়ে। তো এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে, শর্করা মানে কার্বোহাইড্রেট থেকে শ্বেতসার তৈরি করবে। কার্বোহাইড্রেট থেকে কি তৈরি করবে? শ্বেতসার তৈরি করবে, মানে স্টার্চ। তোমরা জানো যে উদ্ভিদের উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার বা স্টার্চ। এবং প্রাণীদেহের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। তো উদ্ভিদের সঞ্চিত খাদ্য
হলো স্টার্চ বা শ্বেতসার, আর প্রাণীদেরটা হচ্ছে গ্লাইকোজেন, যেটা আমরা পড়ছিলাম। তো এটা হচ্ছে লিউকোপ্লাস্ট, এটার কাজ। তো কি কি খাদ্য সঞ্চয় করে রাখে এটা একটু জানতে হবে। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কি কি খাদ্য সঞ্চয় করে রাখে এটা একটু জানবো, হ্যাঁ। লিউকোপ্লাস্ট হচ্ছে সঞ্চয় করে রাখে প্রথমে যেটা শ্বেতসার, এটাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। কি বলা হয়? এই লিউকোপ্লাস্টের আবার ভাগ আছে তিনটা। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এটাকে বলা হয় শ্বেতসার সঞ্চয়কারী। অ্যামাইলোপ্লাস্ট মানে কি? শ্বেতসার সঞ্চয়কারী। এটা যেমন আলু, আলু হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তারপর হচ্ছে প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। আরেকটা প্রকারভেদ কি? অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। এটা হলো প্রোটিন সঞ্চয়কারী। এটা কি? প্রোটিন সঞ্চয়কারী। যেমন ভুট্টা, উদাহরণ কি? ভুট্টা বীজ, এটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। আর ইলায়োপ্লাস্ট, ইলায়ো ইলায়োপ্লাস্ট এটা হচ্ছে তোমার স্নেহ পদার্থ সঞ্চয়কারী, স্নেহ পদার্থ সঞ্চয়কারী। যেমন সূর্যমুখীর বীজ, সূর্যমুখীর বীজ এটা হচ্ছে তোমার ইলায়োপ্লাস্ট। তাহলে এটা পড়বা। তাহলে সূর্যমুখীর বীজ। আচ্ছা, তাহলে এই যে লিউকোপ্লাস্ট সম্পর্কে আমরা এতটুকু জানবো। এবার আসা হচ্ছে বর্ণযুক্ত যেটা, বর্ণযুক্ত। বর্ণযুক্ত হবে দুই প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাই না? তাহলে এখানে যেটা পড়লাম ক্লোরোপ্লাস্ট, আগেরগুলোকে লেখা হয়েছে। জি ভাইয়া। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ বর্ণের। কি বর্ণের? সবুজ বর্ণের। তো ক্লোরোপ্লাস্টের কাজ কি আমরা একটু পরে দেখব। তো আগে আমরা ক্রোমোপ্লাস্টটা পড়ি। ক্রোমোপ্লাস্ট এটা হচ্ছে বিভিন্ন বর্ণের হয়। ক্রোমো মানে রঙিন, ঠিক আছে? তো এইখানে আছে হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, এরকম। যেমন ক্যারোটিন, ক্রোমোপ্লাস্টের মধ্যে একটা আছে হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিনটা হচ্ছে কমলা বর্ণের। কি বর্ণের? কমলা বর্ণের। আর জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ। আচ্ছা, এখন আসো ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় হচ্ছে তোমার আমাদের যে কি বলে ফুলের পাপড়ি আছে, ফুলের পাপড়ি, দেন তোমার পাওয়া যায় রঙিন ফলে, রঙিন ফল ও বীজ, অথবা গাজরের মূল, মানে যারা রঙিন ফল আর কি, গাজরের মূল, এইসব জায়গায় পাওয়া যায়। যার কারণে যেহেতু এরা ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজে থাকে, তো এদের কাজ হচ্ছে কি, এরা ফুলের পরাগায়ন করবে। কি করবে? ফুলের
পরাগায়ন করবে। এদের কাজ হচ্ছে ফুলের পরাগায়ন করা, এবং তোমার ফল এবং বীজ গুলো যাতে বিস্তার লাভ করে অনেক, সেজন্য তারা প্রাণীকুলকে আকৃষ্ট করে। ঠিক আছে, প্রাণীকুলকে আকৃষ্ট করে যাতে ফল এবং বীজের তোমার বিস্তার লাভ করতে পারে। তাহলে ফুলের পরাগায়নটা হচ্ছে এদের প্রধান কাজ। ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে ফুলের পরাগায়ন করা। সো এটা আমরা পড়বো। এখন আসছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি? সবুজ বর্ণের। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ বর্ণের। তো এটা দুই প্রকার, একটা ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এখানে কি থাকে? ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, ক্যারোটিনও থাকে, থাকতে পারে। ঠিক আছে, জ্যান্থোফিলও থাকতে পারে। তো এখানে ক্লোরোফিল এ থাকে হচ্ছে 75%। ঠিক আছে, আর ক্লোরোফিল বি থাকে হচ্ছে 25%। 25%। এবং ক্লোরোপ্লাস্টের কাজ কি হইতে পারে? তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, এটা তোমরা জানো ক্লোরোপ্লাস্টের কাজ। তো ক্লোরোপ্লাস্ট কই থাকে? এগুলো থাকে হচ্ছে পাতা এবং কচি কাণ্ডে। কারণ পাতার মধ্যে কি থাকে? পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট গুলো থাকে। ঠিক আছে, পাতার যে রক্ষী কোষ থাকে, সেই রক্ষী কোষের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। সো পাতা এবং কচি কাণ্ডে ক্লোরোপ্লাস্ট থাকে। তো এখন চিত্রটা তোমরা দেখবা। চিত্রটা কেমন দেখতে বলো তো? চিত্রটা অনেকটা এরকম দেখতে। এইভাবে করে হচ্ছে অনেকগুলো তোমরা হচ্ছে ইয়ে বানাতে পারো। তো এখানে কি কি জিনিস থাকবে একটু দেখি। প্রথমত হচ্ছে এইটা হলো শ্বেতসার দানা। এটা কি? শ্বেতসার দানা। এবং বাইরে ঝিল্লি থাকবে। কয়টা ঝিল্লি থাকবে? এটার বাইরে এরকম তিন স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? তিন স্তর বিশিষ্ট ঝিল্লি থাকবে। ঠিক আছে, এরকম তিন স্তর বিশিষ্ট কি থাকবে? একটা ঝিল্লি থাকবে, আবরণী ঝিল্লি। তো এখানে থাকবে ঝিল্লি, প্রথমে থাকবে আবরণী ঝিল্লি, সেটা থাকবে তিন মেমব্রেন দ্বারা। কয় মেমব্রেন দ্বারা? তিন প্রকোষ্ঠ বিশিষ্ট বা তিন মেমব্রেন দ্বারা আবরণী ঝিল্লি। আবরণী ঝিল্লি হবে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট।
ঠিক আছে। তারপরে বাইরেরটা হবে বহিঃস্তর এবং ভেতরে হবে অন্তঃস্তর। এটা হলো বাইরের স্তর, আর ভেতরেরটা হচ্ছে অন্তঃস্তর। অন্তঃস্তর, এইখানে কিছু ছোট ছোট ফোঁটা 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 কি থাকবে, স্ট্রোমা থাকবে। এখানে থাকবে স্ট্রোমা। স্ট্রোমা কি? স্ট্রোমাতে কি থাকে? স্ট্রোমা বা ম্যাট্রিক্সে থাকে হচ্ছে 70S রাইবোজোম। কি থাকে? 70S রাইবোজোম এবং ডিএনএ আরএনএ থাকে এই স্ট্রোমাতে। স্ট্রোমাতে ডিএনএ আরএনএ এবং 70S রাইবোজোম থাকে। 70S রাইবোজোম আর ডিএনএ আরএনএ থাকে। তাহলে মনে রাখবা যে উদ্ভিদের মধ্যে, প্লাস্টিডের মধ্যে কিন্তু কি আছে, ডিএনএ আরএনএ আছে। উদ্ভিদের প্লাস্টিডের মধ্যে নিজস্ব ডিএনএ আরএনএ আছে। আর এই যে যেটা হচ্ছে চামচের মতো, এই যে এটা, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এটা কি? স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কি করে বলো তো? এই ঘ্রাণাগুলোকে যুক্ত করে। এই ঘ্রাণাগুলোকে যুক্ত করে। স্ট্রোমা, স্ট্রোমা হচ্ছে এই যে গ্রানা, এগুলো হচ্ছে গ্রানাম। এগুলো কি? গ্রানাম। এগুলো হচ্ছে গ্রানাম। এইগুলো হচ্ছে গ্রানাম। এই তিনটা চারটা করে যে দিচ্ছি, এটা হচ্ছে গ্রানাম। এই গ্রানাম গুলোকে যুক্ত করে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি হচ্ছে গ্রানাম গুলোকে যুক্ত করে। স্ট্রোমা ল্যামেলি হচ্ছে গ্রানাম গুলোকে যুক্ত করে। তাহলে এখানে কি কি থাকবে? তো এখানে থাকবে গ্রানাম। আচ্ছা, এখন আসা হলো হোয়াট ইজ থাইলাকয়েড। গ্রানাম বুঝলাম, থাইলাকয়েড কি? থাইলাকয়েড হচ্ছে তোমার এই স্ট্রোমাতে অসংখ্য ত্রিমাত্রিক আকৃতির কিছু বিন্যাস থাকবে বা গঠন থাকবে, যেটাকে বলা হয় থাইলাকয়েড। ঠিক আছে। তো এই স্ট্রোমার মধ্যে কি থাকবে? তোমার থাইলাকয়েড থাকবে। স্ট্রোমার মধ্যে অসংখ্য থাইলাকয়েড থাকবে। থাইলাকয়েডে কি কি হয় এটা আমাদের জানতে হবে, এবং গ্রানামে কি কি হয়। এছাড়া আর কি থাকবে, এগুলো হচ্ছে আমরা চিহ্নিত করব চিত্র আঁকে। ঠিক আছে, এরকম কয়েকটা চিত্র আঁকে চিহ্নিত করব। এখন আসলে হলো থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড এবং গ্রানাম কি? এই যে থাইলাকয়েড, এই প্রতিটা থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টাজোম। প্রতিটা থাইলাকয়েডের মধ্যে, থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টাজোম। কি থাকে? কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোম গুলো কি? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। এগুলো হচ্ছে কোয়ান্টোজোম গুলো হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তারপর ক্যারোটিন, জ্যান্থোফিল। এগুলো এগুলো হচ্ছে তোমার কোয়ান্টাজোম। কোয়ান্টাজোমকে বলা হয় সালোক সংশ্লেষণের একক। কি বলা হয়? সালোক সংশ্লেষণের একক। কারণ কি বলতো? এরা আলোর ফোটন, আলোর ফোটন কণাগুলোকে শোষণ করতে পারে। আলোর ফোটন কণাগুলোকে কি করে? শোষণ করে। যার কারণে কি হয়, এই থাইলাকয়েডের মধ্যে ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন হয়। এই থাইলাকয়েডের মধ্যে কি হবে? ফসফোরাইলেশন হবে। ঠিক আছে। তার মানে আমরা যে 9 নম্বর অধ্যায়ে পড়বো,
উদ্ভিদ সাহিত্য তত্ত্ব, সেখানে এই টপিকটা আছে, সেটা হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে কি জানো? ফসফেট যুক্ত করা, এবং ফসফেট যুক্ত করে তোমার শক্তি তৈরি করা, এটিপি তৈরি করা, এটিপি তৈরি করা। যে 19-এর 4 অধ্যায়ে ছিল মনে হয় ওটা। হ্যাঁ, এটিপি তৈরি করা, এটা হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন এটা কোথায় হবে? থাইলাকয়েডে। এখন এরকম 10 থেকে 100টা, এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলিত হয়ে তৈরি হবে কি? গ্রানাম। 10 থেকে 100টা থাইলাকয়েড মিলিত হয়ে হবে কি? গ্রানাম। থাইলাকয়েড মিলিত হয়ে তৈরি করবে গ্রানাম। থাইলাকয়েড মিলে হবে গ্রানাম। এবং প্রতি প্রতি ক্লোরোপ্লাস্টে প্রতিটা ক্লোরোপ্লাস্টে 10 থেকে 40, 40 থেকে 60টা গ্রানা থাকে। প্রতিটা ক্লোরোপ্লাস্টে প্রতিটা ক্লোরোপ্লাস্টে প্রতিটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টা, 40 থেকে 60টা কি থাকে? গ্রানা থাকে। তাহলে প্রতিটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টা গ্রানা থাকে। গ্রানাম আর গ্রানা এক? অনেকগুলো গ্রানা মিলে হয় গ্রানাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি সরি, অনেকগুলো গ্রানাম মিলে হয় গ্রানা। এই যে মনে রাখবা, এই যে লাস্টে যদি, এই যে একটু খেয়াল করো, তোমাকে একটা প্লুরাল, একটা নাম্বার শিখাই, ডেটাম। লাস্টে যদি আম থাকে, আম, তাহলে মনে রাখবা এটা সিঙ্গুলার। আর যদি লাস্টে এ থাকে, এ, তাহলে বুঝবা এটা প্লুরাল। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার থেকে কি হয়? প্লুরাল হয়। তাহলে গ্রানাম গুলো মিলিত হয় কি হয়? গ্রানা হয়। ঠিক আছে? গ্রানাম গুলো মিলিত হয় কি হয়? গ্রানা। গ্রানা। এই তাহলে মনে রাখবা, এই যেমন যেমন ডাটাম, এরকম আম থাকলে মনে রাখবা সেটা সিঙ্গুলার। পরে এ হয়, এ হয় যখন, তখন সেটা প্লুরাল। তাহলে এইটা হচ্ছে একটা তোমার সিঙ্গুলার প্লুরালের একটা জিনিস নাম্বারের ক্ষেত্রে। তো যখনই দেখবা আম আছে, লাস্টে আস আছে, আস, তাহলে এটা সিঙ্গুলার। আর এ থাকলে আস থেকে, সরি, রেডি আস, তাহলে আই, আস থেকে হয়ে যাবে আই। যেমন রেডি আস, রেডিয়াসটা হচ্ছে একটা প্লুরাল, সিঙ্গুলার। যখন এটা হয়ে যাবে রেডি, রেডি হবে, রেডি আই হবে, আসটা আই হয়ে যাবে, তখন হবে প্লুরাল। ঠিক আছে? যে আস, আম, এগুলো থাকলে সিঙ্গুলার হয়। যেমন অন, অন থাকলে সিঙ্গুলার। যেমন ফেনোমেনন, ফেনোমেনন থাকলে সেটা সিঙ্গুলার। ফেনোমেনা, এটা থাকলে, এ থাকলে লাস্টে প্লুরাল। তাহলে ফেনোমেনন এটা একটা সিঙ্গুলার। এটা পড়বো আস্তে আস্তে সামনে, জাস্ট বললাম আর কি। ওকে, এখন দেখো, ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিস। ফটোসিনথেটিক ইউনিট বা এবং এটিপি সিনথেসিস, এটা কি? এটা হচ্ছে প্রতিটা ইউনিটের মধ্যে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে, জান্থিফিল থাকবে। এরকম 300 থেকে 400টা অণু থাকবে। ঠিক আছে? প্রতিটা ইউনিটে প্রতিটা ইউনিটে ক্লোরোফিল এ, বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলোর কি থাকবে? 300 থেকে 400টা অণু থাকবে। 300 থেকে 400টা অণু থাকবে। আচ্ছা, তো এরা কি করে? এটিপি তৈরি করতে সহায়তা করে। ঠিক আছে? এটিপি তৈরির যে এনজাইম গুলো থাকে না, এখানে থাকে। এটিপি তৈরি করার জন্য যে এনজাইম গুলো থাকে, এগুলো এখানে থাকে। আর ডিএনএ থাকে কয়টা বলো তো? প্লাস্টিডের ডিএনএ থাকে হচ্ছে 200টা। প্রতিটা ক্লোরোপ্লাস্টে, মনে রাখবা, প্রতিটা
বা একটা ক্লোরোপ্লাস্টে 200টা ডিএনএ থাকে, 200টা ডিএনএ থাকে, 200টা ডিএনএ অণু থাকে। আচ্ছা। আর একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে আহ একটা ক্লোরোপ্লাস্টের তোমার শুষ্ক ওজনের 35 থেকে 55% প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন। তো এগুলো পড়বো আমরা। স্ট্রোমাতে কি হয় জানো? স্ট্রোমা যে বললাম এতক্ষণ, স্ট্রোমা ম্যাট্রিক্স, আলোক নির্ভর পর্যায়গুলো হয় স্ট্রোমাতে। এটা আমরা এখন না জানলেও চলবে, এটা উদ্ভিদ সাহিত্য তো অধ্যায়ে আমরা এমনিতে জানতে পারবো। তো তখন আমরা এটা আরো ভালো মতো শিখবো। এখন আসো, ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ, লাস্ট অফ অল কাজ। এক নাম্বার কাজ হচ্ছে খাদ্য তৈরি করবে, অর্থাৎ ফটোসিনথেসিস করবে। ফটোসিনথেসিস জানো তোমরা, এই জন্য প্লাস্টিককে কি বলা হয় বলো তো? কোষের রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়, তাই না? যেহেতু খাদ্য তৈরি করবে, খাদ্য সংশ্লেষ করবে, কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্য কারখানা বলা হয়। মানে এখানে খাদ্যগুলো তৈরি হয়, সংশ্লেষ হয়, সঞ্চয় হয়। 2 নাম্বার কি হবে? ফটো ফসফোরাইলেশন হবে। কি হবে? ফটো ফসফোরাইলেশন। খেয়াল করো, ফটো ফসফোরাইলেশনটা কি বলতো? ফটো মানে আলো, আলোর সাহায্যে, সূর্যালোকের সাহায্যে এডিপি থেকে এটিপি হবে। কি হবে? এটিপি হবে। এটা হচ্ছে সূর্যালোকের সহায়তায়, সূর্যালোকের সহায়তায়। তারপর দেখো, 3 নাম্বার, ফটো রেসপিরেশন হবে। কি হবে? ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন। ফটো মানে কি? আলো। রেসপিরেশন মানে কি? শোষণ। তার মানে কি? আলোক শোষণ হবে। কি হবে? আলোক শোষণ, আলোর সাহায্যে শোষণ। এটা আমরা সেই নবম অধ্যায়ে পড়বো, উদ্ভিদ সাহিত্য। তারপরে কি হবে? 4 নাম্বার, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সহায়তা করবে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কেন সহায়তা করবে বলো তো? কারণ এদের মধ্যে ডিএনএ, সো ডিএনএ থাকলে কি করতে পারবে তারা? বংশ গতিতে ভূমিকা রাখতে পারবে। বংশগতিতে ভূমিকা রাখতে পারবে যেহেতু নিজস্ব ডিএনএ আছে। এই জন্য তারা সাইটোপ্লাজমিক বংশগতি রক্ষা করতে পারে বা সাহায্য করতে পারে। ঠিক আছে। তো একটা জিনিস তোমাদের মিসিং গেল, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট কয় ধরনের আছে? অনেক ধরনের কিন্তু ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, অনেক ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে কি কি আছে ক্লোরোপ্লাস্ট একটু দেখি। যেমন পেয়ালা আকৃতির আছে। কি আকৃতির আছে? পেয়ালা আকৃতির। কি আছে বলো তো? পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ বা বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট। পেয়ালা আকৃতির, এটা হচ্ছে ক্লামাইডোমোনাস। উদাহরণটা কি? ক্লামাইডোমোনাস। এগুলো হচ্ছে আমরা ছত্রাক সেবল যখন পড়বো না, তখন আরো ভালো মতো জানতে পারবো। ডোমোনাস, ক্লামাইডোমোনাস। তারপর সর্পিলাকার। সর্পিলাকার, এটা হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। তারপর তোমার তোমার থাকবে ফিতা বা আকৃতির বা আংটি আকৃতির। ফিতা বা আংটি অথবা গার্ডেল আকৃতির। গার্ডেল আকৃতির, এটা হচ্ছে ইউলোথ্রিক্স। 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 তারপর আছে তোমার
গোলাকার, এটা বেশি আসে বুঝছো। ফিতা আকৃতিরটা, পেয়ালা আকৃতিরটা এটা বেশি আসে পরীক্ষায়। গোলাকার হচ্ছে ফাইটোফোরা বা পিথোফোরা। তোমরা পিথোফোরা পড়ো, পিথোফোরা হলো পিথোফোরা, এটা উচ্চারণ কি? পিথোফোরা। তারপর জালিকাকার, জালিকাকার এটা হচ্ছে ওইডোগোনিয়াম, ওইডোগোনিয়াম। এই কটা পড়লে হবে। তো একটা জিনিস মনে রাখবা, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি উৎপাদনের অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তি উৎপাদনের অঙ্গাণু। আর ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। ঠিক আছে, এটা আবার প্যাচ বাজায় না। শক্তি রূপান্তরের অঙ্গাণু যদি বলা হয়, শক্তি রূপান্তরের অঙ্গাণু বললে এটা বলবা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আর শক্তি উৎপাদনের অঙ্গাণু এটা যদি বলে তাহলে বলবা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট যদি আসে আর কি। এখন আসলে সেন্ট্রিউল সম্পর্কে জানবো। সেন্ট্রিউল, সেন্ট্রিউল সম্পর্কে জানবো। সেন্ট্রিউল, সেন্ট্রিউলটা কি এবং কি কাজে লাগে? এটা কিন্তু কাদের থাকে বলো? এটা কিন্তু সেন্ট্রিউলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণী কোষে থাকে এবং উদ্ভিদ কোষে কম থাকে। সব উদ্ভিদ কোষে থাকে না। ঠিক আছে, সব উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিউল থাকবে না। সো কোথায় কোথায় থাকবে এটা জানতে হবে। সেন্ট্রিউল কই কই থাকে? শৈবালে থাকে, ছত্রাকে থাকে, মশ বর্গীয় উদ্ভিদ, মশ বর্গীয় উদ্ভিদ, পান বর্গীয় উদ্ভিদ, পান বর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং অধিকাংশ প্রাণী কোষে, এবং অধিকাংশ প্রাণী কোষে কি থাকবে বলতো? সেন্ট্রিওল থাকবে। শৈবালে থাকবে, ছত্রাকে থাকবে, মশবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজী এবং অধিকাংশ প্রাণী কোষে। কোথায় কোথায় থাকে না? থাকে না কোথায়? থাকে না হচ্ছে আদি কোষে। আদি কোষ মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদটা কিন্তু সবচেয়ে উন্নত উদ্ভিদ, মনে রাখবা। আবৃতবীজী উদ্ভিদটা কি সবচেয়ে উন্নত উদ্ভিদ, এখানে কিন্তু থাকবে না। এবং স্তন্যপায়ী আরবিসি, রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলে কি কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না, সেন্ট্রিওল থাকে না, নিউক্লিয়াস থাকে না। আরবিসি তে অনেক কিছুই কিন্তু আমরা থাকে না জানি। এটা আমরা অলরেডি পড়ছিলাম রক্ত সংবহনে, মনে আছে? জি ভাইয়া। তাহলে আদি কোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী এবং স্তন্যপায়ী আরবিসি এগুলোতে থাকে না। আর থাকে কোথায় এটা মনে রাখবা। যে কোনো একটা মনে রাখবা, যে হয় থাকে না মনে রাখবা, নয় থাকে মনে রাখবা। তাইলে তুমি আনসার করতে পারবা ইজিলি। তো সেন্ট্রিওল থাকে না কোথায় এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। পেডি, পেডি মানে ধান, তাই না? পেডি। পিতে হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষ। প্রোক্যারিওটিক মানে কি? আদিকোষ। আবৃতবীজী মানে কি জানো? এটা ইংলিশ হচ্ছে অ্যানজিওস্পার্ম, অ্যানজিও স্পার্ম। আর জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজী। এই যে জিমনোস্পার্ম, এটা হচ্ছে নগ্নবীজী, জিমনোস্পার্ম।
মশ বর্গীয় ফান বর্গীয় মানে কি বলতো? ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, ইংলিশে বলে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। টেরিডোফাইটা, ইংলিশ নামগুলো একটু মনে রাখো। আর ছত্রাক, শৈবাল, এটা তো বুঝছোই। তাহলে পিতে হচ্ছে প্রোক্যারিওটিক, এতে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, ডিতে কি, ডিতে হচ্ছে ডায়াটম, ডিতে কি ডায়াটম, আর ওয়াইতে হচ্ছে ইস্ট, ওয়াইতে হচ্ছে ইস্ট। আচ্ছা, এখন আসো সেন্ট্রিওল, এর গঠনটা কি, গঠনটা দেখতে কেমন? তো এখানে একটা প্রাচীরের মতো থাকবে, এবং এরকম বান্ডেল আকারে থাকবে এরা, ঠিক আছে? এরকম বান্ডেল আকারে থাকবে, এরকম বান্ডেল আকারে ক্রস হিসেবে থাকবে, এরকম ভাবে ক্রস হিসেবে থাকবে, এরকম বান্ডেল হিসেবে থাকবে। এটা হলো তোমার সেন্ট্রিওল, এইভাবে থাকবে। তো এখানে ত্রয়ী থাকবে, একটা ত্রয়ী মানে ট্রিপলেটস। তো এরকম মনে করো নয়টা, এরকম নয়টা, নয়টা এরকম উপনালিকা একসাথে থাকবে, এটাকে বলা হয় ত্রয়ী। তো ত্রয়ী অনুনালিকা, কি বলা হয় এটাকে? ত্রয়ী অনুনালিকা, অনুনালিকা, মানে এটাকে বলা হয় ইংলিশে ট্রিপলেটস, ট্রিপলেটস। অর্থাৎ নয়টা অনুনালিকা মিলিত হয়ে একটা, মানে তিনটা করে উপনালিকা সৃষ্টি করে। এখানে এটা মানে বুঝাইছে নয়টা অনুনালিকা, এখানে হচ্ছে ত্রয়ী অনুনালিকা মানে হচ্ছে নয়টা অনুনালিকা, যার প্রতিটি তিনটি করে উপনালিকা দিয়ে গঠিত, উপনালিকা নিয়ে গঠিত। এটা হলো ট্রিপলেটস, অর্থাৎ নয়টা অনুনালিকা, এখানে নয়টা অনুনালিকা থাকবে, যার প্রতিটা তিনটা করে কি উপনালিকা দ্বারা গঠিত। এটা হলো ট্রিপলেটস। আর কি থাকবে? প্রাচীর থাকবে বা সিলিন্ডার থাকবে। তো আরেকটা অংশ থাকবে, সেটা হচ্ছে যোজক বা লিঙ্কার, যোজক থাকবে বা লিঙ্কার থাকবে। আর থাকবে হচ্ছে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, সিলিন্ডার ওয়াল। তাহলে প্রাচীর থাকবে, ট্রিপলেটস থাকবে, যোজক বা লিঙ্কার থাকবে। এখন এদের কাজ কি? খুবই খুবই সহজ কাজ। তো আগে কিছু জিনিস তোমাদের শিখিয়ে দেই, সেটা হচ্ছে হোয়াট ইজ সেন্ট্রিওল, হোয়াট ইজ সেন্ট্রোস্ফিয়ার। এই যে এইখানে, এই যে তোমার সেন্ট্রিওলের ভেতরে, এটা হলো সেন্ট্রিওল, আর এই পাশে এরকম কিছু পদার্থ থাকে, ঠিক আছে? এরকম পদার্থ থাকে, এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ারটা কি? সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরলটা থাকবে, সেন্ট্রিওলের, সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরলটা থাকবে, এটাই হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর এই যে সেন্ট্রিওল, যে এটা হলো সেন্ট্রিওল, যেটা ক্রস হিসেবে আছে, এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার মিলিত হয়ে যেটা হবে,
তার নাম হবে সেন্ট্রোজোম। এই পুরোটার নাম কি? সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম কি? সেন্ট্রিউল এবং সেন্ট্রোস্ফিয়ার একসাথে যখন থাকবে তখন সেটাকে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে এটা হলো সেন্ট্রিউল। সেন্ট্রিউল গঠিত হয় তিনটা জিনিস নিয়ে: একটা প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, যোজক বা লিঙ্কার, এবং ট্রিপলেটস। আর সেন্ট্রোস্ফিয়ারটা কি? সেন্ট্রিওলের চারপাশে যে তরলটা আছে, গাঢ় তরলটা, এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলিত হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এবার ক্লিয়ার হয়েছে কি? জি ভাইয়া। তাহলে এটার কিন্তু সংজ্ঞা আসতে পারে বা অবজেক্টিভ আসতে পারে যে হোয়াট ইজ সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম কি, সেন্ট্রোস্ফিয়ার কি, সেন্ট্রিওল কি দ্বারা গঠিত হয়, নিচের কোনটা সঠিক, এরকম। তো এখন কাজ পড়ো, খুবই ছোট তিনটা কাজ আছে। এক নাম্বার কাজ হচ্ছে শুক্রাণুর লেজ তৈরি করবে। কি তৈরি করবে? শুক্রাণুর লেজ। মনে আছে তোমাদের, যে তোমাদের পড়াইছিলাম শুক্রাণুর একরোজোম, শুক্রাণুর লেজ এবং শুক্রাণুর দেহ। তো লেজ গঠন করে কে? তোমার সেন্ট্রিওল। একরোজোম কে গঠন করে বলো তো? শুক্রাণুর একরোজোম কে তৈরি করে বলো তো? শুক্রাণুর একরোজোম কে তৈরি করে? শুক্রাণুর একরোজোম, একরোজোম খেয়াল নাই? লাইসোজোম, ভুলে গেছি লাইসোজোম। আগের ক্লাসে পড়াইছি, তুমি ভুলে গেছো, পড়াই তো নাই কেন? লাইসোজোম। গোলগি বডি, গোলগি বডির কাজের মধ্যে আছে। দুই নাম্বার কাজ কি দেখো, কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র তৈরি করে। কোষ বিভাজনের সময় মাকু তন্তু। মাকু তন্তু মানে কি বলো? স্পিন্ডল তন্তু, ইংলিশে বলে স্পিন্ডল তন্তু তৈরি করে। তিন নাম্বার হচ্ছে সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে। সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে। সিলিয়া এবং ফ্লাজেলা কি জানো? মানুষের কথা চিন্তা করো, মানুষের ক্ষেত্রে আমাদের যে শ্বাসনালী আছে না, ট্রাকিয়া, তারপর তোমার আমাদের যে নাক আছে, নাকের ভেতরে এখানে সিলিয়া থাকে। সিলিয়া গুলো হচ্ছে পিচ্ছিল হয় এবং এখানে তোমার যে ধুলাবালি গুলো আছে না, সেগুলো আটকে যায় সিলিয়াতে। শ্বাসনালীর যে সিলিয়া গুলো আছে সেখানে ধুলাবালি গুলো আটকে যায়, যার কারণে কিন্তু আমাদের শ্বাসনালীর ক্ষতি হয় না কোনো। ভিতরে ধুলাবালি গুলো যায় না, জীবাণুগুলো যায় না, সিলিয়াতে আটকা পড়ে যায়। আর ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে সিলিয়ার চেয়ে লম্বা হবে এবং এক একটা কোষে সিলিয়ার সংখ্যা কি থাকবে তোমার? সিলিয়ার তুলনায় ফ্লাজেলার সংখ্যা কম থাকবে। সিলিয়ার তুলনায় ফ্লাজেলার সংখ্যা কম থাকবে। যেমন শুক্রাণুর কোষে এক একটা কোষে এক একটা করে ফ্লাজেলা থাকে, ঠিক আছে? আর সিলিয়া ফ্লাজেলা মূলত কোষের চলাচলে সহায়তা করে। কি করে? কোষের চলাচলে সহায়তা করে এবং কোষের আশেপাশে থাকে সিলিয়া ফ্লাজেলা। তো সিলিয়া ফ্লাজেলা দেখতে কেমন? আঙ্গুলের মতো। আঙ্গুল যেমন দেখছো না আমাদের, যেমন আঙ্গুল, সেরকম আঙ্গুলের মতো সিলিয়া ফ্লাজেলা দেখতে, একটা ছোট একটা বড়। তো আমাদের সিলিয়া থাকে কোথায় বেশি? যেমন শ্বাসনালীতে থাকে, মানুষের ক্ষেত্রে শ্বাসনালীতে থাকে সিলিয়া গুলো বেশি থাকে। আচ্ছা, এবার আসো কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন
লিটন বা কোষীয় কঙ্কাল। সাইটোস্কেলেটনটা কি? এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, বুঝছো? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল, একটা মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ফিলামেন্ট মানে কি বলতো? তন্তু। ফিলামেন্ট মানে কি? তন্তু। এটা হচ্ছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল মানে বলা হয় অণু। অণু, মাইক্রো মানে অণু, তাহলে টিবিউল মানে কি? নালিকা, অণু নালিকা। মাইক্রোফিলামেন্ট মানে অণু তন্তু, অণু তন্তু। ফিলামেন্ট মানে কি? তন্তু। আর ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি বা মাধ্যমিক। ফিলামেন্ট মানে কি? তন্তু, তাহলে মাধ্যমিক তন্তু বা মাধ্যমিক নালিকা, এটাই বল। তাহলে এটা পড়বা এখান থেকে। তো মাইক্রোটিবিউল প্রথমে আমরা পড়বো। মাইক্রোটিবিউল এটা কি দ্বারা গঠিত হয়? এটা গঠিত হয় হচ্ছে টিউবিউলিন প্রোটিন দ্বারা। টিউবিউলিন প্রোটিন অণু দ্বারা। প্রোটিন দ্বারা কি হয়? গঠিত হয়। ঠিক আছে। মাইক্রোটিবিউলটা কোথায় থাকে এটা জানতে হবে একটু। কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ফ্লাজেলা এবং সিলিয়ার উপকাঠনিক মাধ্যম হিসেবে। মানে এত কিছু মনে রাখা থাকবে না, সিলিয়া এবং ফ্লাজেলা থাকে। সিলিয়া, ফ্লাজেলা এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে, এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে থাকে। এছাড়া কই থাকতে পারে? স্পিন্ডল ফাইবারে থাকতে পারে। স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার মানে স্পিন্ডল তন্তু। ঠিক আছে। মাকুতন্তু, মাকুতন্তু বা স্পিন্ডল ফাইবার। মাকুতন্তুর ইংলিশ হচ্ছে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবারে থাকবে সিলিয়া, ফ্লাজেলা এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে থাকতে পারে। এটা হচ্ছে মাইক্রোটিবিউল। তাহলে মাইক্রোটিবিউল কি দ্বারা গঠিত হয়? টিউবিউলিন প্রোটিন দ্বারা। টিউবিউলিন প্রোটিন থাকে কোথায়? সিলিয়া, ফ্লাজেলা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, স্পিন্ডল ফাইবার। আর মাইক্রোফিলামেন্ট কি দ্বারা গঠিত হয়? অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন। এই এটাকে একটু মনে রাখবা, এই যে এই দুইটা প্রোটিন বললাম না, এই দুইটা প্রোটিনকে আর একটা নাম দেওয়া হয়েছে, এটা হলো পেশি প্রোটিন। আমাদের যে মাসেল গুলো আছে, মাসেলের যে প্রোটিন, মেইন প্রোটিনটা হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। হ্যাঁ, অ্যাক্টিন মায়োসিন কিন্তু আমাদের পেশি প্রোটিনও বলা হয়। সো মাইক্রোফিলামেন্ট কি দ্বারা গঠিত হয়? অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দ্বারা। এই দুইটাকে পেশি প্রোটিনও বলা হয়। কি বলা হয়? পেশি প্রোটিন। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গঠিত হয় কি দ্বারা? ক্যারাটিন দ্বারা, ল্যামিনিন দ্বারা, নিউরোফিলামেন্ট দ্বারা। এগুলো আমাদের তেমন ইম্পর্টেন্ট না। ঠিক আছে। তো এখন আমরা কাজগুলো পড়ি। প্রথম হচ্ছে মাইক্রোটিবিউলের কাজটা। মাইক্রোটিবিউল, এক নাম্বার কি পড়বো আমরা? মাইক্রোটিবিউল। তো এক নাম্বার পড়বো হচ্ছে কাজ, ফ্লাজেলা, সিলিয়া এগুলোর চলনে সহায়তা করে। ফ্লাজেলা, সিলিয়া এদের চলনে সহায়তা করে। দুই নাম্বার হচ্ছে
কোষ বিভাজনের সময় মাকো যন্ত্র তৈরি করে, কোষ বিভাজনের সময় মাকো যন্ত্র তৈরি করে। মাকো যন্ত্র, মাকো যন্ত্র মানে কি? স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার। তারপরে কি করে? কোষ প্রাচীর গঠনে সহায়তা করে, কোষ প্রাচীর, কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। এবং মাইক্রোফাইব্রিলের, মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে। আচ্ছা, এখন আসো তোমার মাইক্রোটিবিউল গুলো। এখন মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্টের কাজ কি? মাইক্রোফিলামেন্ট এটা কোষের সাইটোকাইনেসিস ঘটায়। কি ঘটায়? সাইটোকাইনেসিস ঘটিয়ে। সাইটোকাইনেসিস মানে কি বলতো? পড়ো নাই? সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। হচ্ছে সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমের বিভাজন। বিভাজন, হ্যাঁ, সাইটোপ্লাজমের বিভাজন, এটা হচ্ছে সাইটোকাইনেসিস ঘটিয়ে কি করে? কোষ বিভাজনে সহায়তা করে। 2 নম্বর কাজ কি? ক্রোমোজোমের আহ ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলনে সহায়তা করে। ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলনে সহায়তা করে। তো এইটা মনে রাখবা। আরেকটা আরেকটা কাজ করো ইয়ার, মাইক্রোটিবিউলের আরেকটা কাজ বলা হয় নাই। মাইক্রোটিবিউল 5 নম্বর একটা কাজ লেখো তো, মাইক্রোটিবিউল। এটা তোমাদের বইও নাই সম্ভবত। মাইক্রোটিবিউল এর আর 5 নম্বর কাজ লেখো যে সেন্ট্রোমিয়ারের সাথে, সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়ে, সংযুক্ত হয়ে ক্রোমোজোমকে পৃথক করতে সহায়তা করে। ক্রোমোজোমকে পৃথক করতে সহায়তা করে। সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত যুক্ত হয়ে ক্রোমোজোমকে কি করে? পৃথক করতে সহায়তা করে। তো আজকে শেষ টপিক হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস পরে আজকে শেষ করে দেবো। তো এইটা লেখো, তারপরে নিউক্লিয়াস পড়ি আমরা। নিউক্লিয়াস, নিউক্লিয়াস আবিষ্কার করেন কে বলো তো? আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন আবিষ্কারক। তিনি আবিষ্কার করছেন এবং নামকরণ করছেন, ঠিক আছে।
যেই সব তোমার যেই সব কোষে একাধিক নিউক্লিয়াস আছে, কি আছে? একাধিক নিউক্লিয়াস, এটাকে বলা হয় সিনোসাইট। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, আর প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। লেখো, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। সিনোসাইট। যেমন আহ বিভিন্ন শৈবালের মধ্যে দেখা যায়, যেমন ভাউচেরিয়া, বট্রিডিয়াম এবং এই দুইটা পড়ে, ভাউচেরিয়া এবং বট্রিডিয়াম। এটা হলো শৈবাল। আর ছত্রাকের মধ্যে হচ্ছে পেনিসিলিয়াম আছে, কি আছে? পেনিসিলিয়াম, এটা হচ্ছে ছত্রাক। এই ছত্রাকের মধ্যে কি দেখা যায়? তোমার সিনোসাইট দেখা যায়। আর প্রাণী কোষকে বলা হয় একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হয় বলো তো? প্লাজমোডিয়াম। প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কি বলা হয়? কোষের মস্তিষ্ক। খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। কোষের মস্তিষ্ক বলা হয়, কি বলা হয়? কোষের মস্তিষ্ক। স্টার দিয়ে রাখো, স্টার। কোষের মস্তিষ্ক বলা হয়। আচ্ছা, কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না আমরা কিন্তু অলরেডি জানি, যে কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না কোথায় কোথায়? নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ কি কি আছে বলো তো? এক নাম্বার আরবিসি, প্লাটিলেট, এগুলো বলছিলাম তোমাদের। আর কি থাকতে পারে? সিবনল। উদ্ভিদ কোষের মধ্যে সিবনল আছে। সিবনল বা সিব কোষ এখানে থাকে না। এটা সিবনল কই থাকে বলো? সিবনল থাকে ফ্লোয়েমের মধ্যে। কই থাকে? জাইলেম ফ্লোয়েম পড়ছো না? এই ফ্লোয়েমের সিবনলে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। যার কারণে এখানে কোনো নিউক্লিয়াস নাই, কোনো প্রাণকেন্দ্র নাই। প্রাণকেন্দ্র নাই। তো নিউক্লিয়াস আমাদের কোষের মধ্যে কত পার্সেন্ট জায়গা দখল করে বলো তো? নিউক্লিয়াস কোষের 10 থেকে 15%। কত পার্সেন্ট? 10 থেকে 15% স্থান দখল করে। এবং আমাদের স্পার্ম বা শুক্রাণুর, শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস। খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা। 90% হচ্ছে নিউক্লিয়াস। স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট? 90% হচ্ছে নিউক্লিয়াস। এখন আসো, একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি অংশ থাকে? নিউক্লিয়াসের মধ্যে কি কি অংশ থাকে? 4টা অংশ থাকে। একটা নিউক্লিয়ার এনভেলপ, মানে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার আবরণ। ঠিক আছে? এখানে থাকবে রন্ধ্র। এইগুলো একটু রন্ধ্র। ঠিক আছে, এরকম রন্ধ্র থাকবে। এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। তো এটা হচ্ছে অ্যানভলভ, নিউক্লিয়ার অ্যানভলভ। নিউক্লিয়ার অ্যানভলভ মানে নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়ার আবরণ। এটা কি দ্বারা গঠিত হয় জানো? নিউক্লিয়ার অ্যানভলভটা লিপোপ্রোটিন বাইলেয়ার। কি? লিপোপ্রোটিন বাইলেয়ার। বাই লেয়ার, অর্থাৎ দুইটা লেয়ার থাকবে। লিপোপ্রোটিনের দুইটা লেয়ার থাকবে। এখানে কি থাকবে? নিউক্লিয়ার এনভেলপের এখানে মাঝে মাঝে কি থাকবে?
এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এগুলো কি নিউক্লিয়ার রন্ধ্র। আর থাকবে নিউক্লিওলাস। আর থাকবে ক্রোমোজোম। তাহলে এগুলো হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলা হয় এটাকে? নিউক্লিয়ার রেটিকুলাম। রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে কি করে বলতো? এই রন্ধ্র দিয়ে বিভিন্ন তথ্য আদান প্রদান করে, বিভিন্ন পদার্থ আদান প্রদান করতে পারে। নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে মূলত বিভিন্ন যে হরমোন, এনজাইম, তারপর তোমার ইলেকট্রোলাইট যেগুলো যাওয়া আসা করা দরকার, প্রয়োজনীয় যে উপাদানগুলো, সেগুলো এই রন্ধ্র দিয়ে যাওয়া আসা করে। আর নিউক্লিয়ার রেটিকুলামটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, মানে এখানে কি থাকে? ক্রোমোজোম, তাই না? ডিএনএ থাকে, মেইনলি কি থাকে? ডিএনএ। তাহলে এই নিউক্লিয়ার রেটিকুলাম কি দ্বারা গঠিত হয় বলো? নিউক্লিয়ার রেটিকুলামটা গঠিত হয় ডিএনএ এবং প্রোটিন দ্বারা। প্রোটিনের নামটা কি বলো? প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। প্রোটিনটার নাম কি? হিস্টোন প্রোটিন। এই প্রোটিন দ্বারা গঠিত হয় নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে হিস্টোন থাকবে, এটা মিলে গঠিত হয় ক্রোমাটিন। কি গঠিত হয়? ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক। বংশগতির অবজেক্টিভের জন্য লাগবে, বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ধারক ও বাহক। বংশগত ধারক এবং বাহক। এই যে দেখো এখানে একটা, এটাকে বলা হয় নিউক্লিয়া নিউক্লিওলাস। এগুলো নিউক্লিওলাস। নিউক্লিও নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিওলাসকে কি বলা হয় জানো? নিউক্লিওটাইডের ভান্ডার। কি বলা হয়? নিউক্লিওলাসকে বলা হয় নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওটাইডের ভান্ডার বলা হয়। নিউক্লিওটাইডের ভান্ডার। আচ্ছা বলো তো, হোয়াট ইজ নিউক্লিওটাইড? পারো কি? হোয়াট ইট ইজ নিট না হোয়াট ইজ ভাইয়া, পারি না। আচ্ছা, নিউক্লিওটাইডটা হচ্ছে ডিএনএ আছে না, ডিএনএ এর পূর্ণ রূপ কি বলতো? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিয়টা গঠিত হয়েছে কি দ্বারা জানো? নিউক্লিওটাইড দ্বারা। কি দ্বারা? নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইড গঠিত হয় কি দ্বারা একটু জেনে নাও, মনে রাখবা। নিউক্লিওটাইড গঠিত হয় তিনটা জিনিস দ্বারা। একটা হচ্ছে পেন্টোজ সুগার। নিউক্লিওটাইড গঠিত হয়, নিউক্লিওটাইড এটা হচ্ছে গঠিত হয় পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে কি জানো? রাইবোজ। রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেন ঘটিত বেজ। নাইট্রোজেন নাইট্রোজেন বেজ, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এরকম। আর থাকবে ফসফেট গ্রুপ। কি থাকবে? ফসফেট গ্রুপ। এই তিনটা মিলে গঠিত হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের ভান্ডার বলা হয় কাকে? নিউক্লিওলাসকে। ডিএনএ তৈরির জন্য আমাদের কি লাগবে? নিউক্লিওটাইড লাগবে। ডিএনএ তৈরির জন্য আমাদের লাগবে নিউক্লিওটাইডের পলিমার, তাই না? অনেকগুলো নিউক্লিওটাইড লাগবে। আচ্ছা, তাহলে নিউক্লিওটাইডটা আমরা চিনলাম এখান থেকে। আর নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম আরেকটা জিনিস কি আছে আমাদের? নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? এটা হচ্ছে, এটা কি ধারণ করে জানো? নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস ধারণ করে। নিউক্লিওলাস। এই যে আমরা যে ঘন তরলটা দিছি না চারপাশ দিয়ে এরকম ডট 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 ডট, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওলাস ধারণ করে। অর্থাৎ এগুলো
নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। এই জন্য এটাকে বলা হয় কি, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র। এনজাইমের, স্টার্ট দিয়ে রাখো এটা, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র, কার্যকলাপের মূল ক্ষেত্র। তাইলে এটা একটা অবজেক্টিভ যে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র কোনটা, নিউক্লিওপ্লাজম। নিউক্লিওটারের ভান্ডার কোনটা, নিউক্লিওলাস। এই দুইটা কিন্তু পেঁয়াজ বাজে, যে ভান্ডার কাকে বলে, নিউক্লিওলাসকে। আর এনজাইমের ক্রিয়াকলাপের মূল ক্ষেত্র কোনটা, নিউক্লিওপ্লাজম। ঠিক আছে? তো নিউক্লিয়াসের কাজ কি তোমরা এমনিতে বুঝতে পারবা। নিউক্লিয়াসের কাজ, নিউক্লিয়াসের কাজ আমরা চারটা মনে রাখবো। একটা হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে, কাজ। বিপাক, বিপাক মানে হচ্ছে মেটাবলিজম। বিপাক মানে কি, মেটাবলিজম। 2 নাম্বার হচ্ছে বংশগতি, মানে হেরিডিটি, বংশগতি। তারপরে প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ, এবং বিভেদন। ও, এখানে এখানে বললে ভালো হইতো, সেটা হচ্ছে বিভেদন, মানে ডিফারেন্সিয়েশন। কি, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন। তাহলে বিভেদন, বিপাক, বংশগতি, প্রোটিন সংশ্লেষ, এই চারটা জিনিস মনে রাখবা। বিভাজন, বিভেদন, বিপাক, বংশগতি, প্রোটিন সংশ্লেষ। তো এইগুলো পড়বা আপাতত আজকে। আগের পড়া পড়ে এসো, আর পরের দিন পড়া ধরবো ইনশাল্লাহ। আর আগের পড়া সহ আজকের পড়া সব পড়ে এসো বায়োলজির ক্ষেত্রে। ঠিক ঠিক আছে? আছে। জি ভাইয়া। ওকে, যাও। আসসালামু আলাইকুম। আসসালাম।